ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজ 29শে মার্চ 14ই চৈত্র রবিবার। আজকের দিনই পালন করা হচ্ছে চৈত্র মাসের শুক্লপক্ষের কামুদা একাদশীর ব্রত। একাদশী তিথি শুরু হয়েছে গতকাল শনিবার সকাল 10:27 থেকে, যা থাকবে আজ রবিবার সকাল 8:51 পর্যন্ত। তাই উদয়া তিথি মেনে আজ রবিবার দিনই এই একাদশীর ব্রত পালন করতে হবে। নাম থেকে অনুমান করা যায় যে এই একাদশীর ব্রত পালন করলে ব্রতকারীর সকল মনের ইচ্ছে পূরণ হয়। তাই আপনিও এই তিথি আনন্দের সঙ্গে উদযাপন করার চেষ্টা করুন। এতে ভগবান শ্রীবিষ্ণু যেমন সন্তুষ্ট হন, তেমনি ব্রতকারীর ভগবত ধামে প্রত্যাবর্তনের পথও প্রশস্ত হয়। আজকের পর্বের ভিডিওতে আমরা শ্রবণ করব কামুদা একাদশীর ব্রত কথা, এবং ভিডিও শেষে আপনাকে জানাবো আজকের দিনে যারা ব্রত উপবাস রাখছেন তারা আগামীকাল পারণ ক্রিয়া কখন এবং কিভাবে সম্পন্ন করবেন। তাছাড়া একাদশী পালনের কিছু নিয়মাবলী, পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র এবং অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। আমি আশা করব একাদশীর ব্রতকথা এবং অন্যান্য তথ্য জেনে আপনি সমৃদ্ধ হবেন। যদি কোনো কারণে আজকের দিনে আপনি ব্রত রাখতে নাও পারেন, দিনের যে কোনো সময় এই ব্রত কথাটি একবার শ্রবণ করে ভগবান শ্রী হরিবিষ্ণুর উদ্দেশ্যে প্রণাম নিবেদন করবেন। এই প্রক্রিয়াটি করলেও ব্রতের পুণ্যফল অনেকাংশে লাভ হয়ে থাকে। তাহলে শুরু করছি চৈত্র মাসের শুক্লপক্ষের কামুদা একাদশীর ব্রতকথা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। চৈত্র মাসের কামুদা একাদশীর ব্রত মাহাত্ম্যটি বরাহ পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশীর ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামুদা। এই তিথি পাপনাশক এবং পুণ্যপ্রদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর সর্পেরা বাস করত। তাদের রাজার নাম ছিল পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর এবং অপ্সরা দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা এবং ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একাই গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল এবং মানের বিপর্যয় ঘটে গেল। কর্কটক নামের এক নাগ ললিতের এই মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। সেটি শুনে সর্পরাজ পুণ্ডরিক ভীষণ রেগে গেলেন এবং ক্রোধের সঙ্গে কামাতুর ললিতকে অভিশাপ দিলেন, ওরে দুর্মতি, তুমি রাক্ষস হও। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। তার হাত 10 যোজন বিস্তৃত হয়ে গেল, মুখ পর্বতের গুহা তুলল, তার চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো জ্বলতে লাগল এবং ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখ চিন্তায় ব্যাকুল হয়ে পড়লেন। রাক্ষস হয়ে যাওয়ার পর সে অত্যন্ত স্বেচ্ছাচারী হয়ে উঠল। সে একা একাই দুর্গম বনে ভ্রমণ করতে লাগল। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণও করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। স্বামীর এই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে কাঁদতে কাঁদতে ললিতা গভীর বনে প্রবেশ করল। ললিতা একদিন এভাবেই ঘুরতে ঘুরতে বিন্ধ্য পর্বতে এসে উপস্থিত হল। সেখানে মহা তপস্বী ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম ছিল। সেই আশ্রম দর্শন করে ললিতা মুনির কাছে এসে উপস্থিত হল। তার চরণে প্রণাম নিবেদন করে সেখানেই দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে প্রবেশ করেছ, তা সত্য করে আমাকে বলো। তার উত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্যই আমি আপনার কাছে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। এরপর বশিষ্ঠ ঋষি দিলীপ মহারাজকে বললেন, হে মহারাজ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশীর ব্রত পালন করল।
তারপর ব্রাহ্মণ এবং বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য তিনি বললেন, আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার সমস্ত পিশাচত্ব দূর হয়ে যাক। এই কথা উচ্চারণ করা মাত্রই ললিত সাপমুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হল এবং পুষ্পক রথে চেপে তারা গন্ধর্ব লোকের উদ্দেশ্যে যাত্রা করল। হে মহারাজ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রতকথা শ্রদ্ধা সহকারে পাঠ বা শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। ইতি শ্রী শ্রী কামদা একাদশীর ব্রতমাহাত্ম্য সমাপ্ত। শ্রোতা বন্ধুরা, এবারে আসুন জেনে নেওয়া যাক একাদশী পালনের কিছু নিয়মাবলী। যদিও এই সংক্রান্ত একটি বিস্তারিত ভিডিও আমি গতকালকেই পোস্ট করেছিলাম, কিন্তু আপনাদের সুবিধার্থে আমি সংক্ষেপে এখানে কিছু তথ্য তুলে ধরছি। শাস্ত্রে বলা হয়েছে, মানুষ তার প্রাত্যহিক জীবনে কায়িক, বাচনিক এবং মানসিক এই 3 ধরনের পাপ করে থাকে। এই সকল কলুষতা থেকে মুক্ত হওয়ার এক অব্যর্থ উপায় হল কামদা একাদশী। চৈত্র মাসের এই তিথিতে উপবাস থেকে ভগবান বিষ্ণুর আরাধনা করলে ভক্তের অন্তরে ভক্তির উদয় হয় এবং পূর্বজন্মের অর্জিত পাপ থেকেও নিস্তার পাওয়া যায়, যা আমাদের ভগবত ধামে প্রত্যাবর্তনের পথকে আরও প্রশস্ত করে তোলে। একাদশী পালনের প্রস্তুতি শুরু হয় একাদশীর আগের দিন থেকে এবং শেষ হয় একাদশীর পরের দিন। এই পুরো প্রক্রিয়াটি 3টি ধাপে বিভক্ত: দশমী বিহিত কর্ম, একাদশীতে উপবাস এবং দ্বাদশীতে পারণ বিধি। একাদশী ব্রতের পূর্ণফল লাভের জন্য দশমী তিথি থেকেই সংযম শুরু করতে হয়। একে বলা হয় পূর্ব প্রস্তুতি। দশমীর দিন রাত্রিকালীন যে আহার, সেটি নিরামিষ হওয়া বাঞ্ছনীয়। এই দিন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এবং মসুর ডাল পরিহার করতে হয় এবং অবশ্যই অধিক ভোজন পরিহার করতে হয়, যাতে পরের দিন উপবাসে কোনো রকম শারীরিক কষ্ট না হয়। ঘুমানোর আগে অবশ্যই ভালো করে দন্তমার্জন করে নিতে হবে, যাতে খাবারের এক কণাও দাঁতে না লেগে থাকে। এরপর আসে একাদশীর দিন, যেদিনকে ব্রতের মূল পর্বটি অনুষ্ঠিত হয়। একাদশীর দিন ঘুম থেকে উঠে প্রথমে 2টি কাজ করে নেবেন। প্রথমটি হলো প্রাতঃস্নান এবং দ্বিতীয়টি হলো সংকল্প গ্রহণ। চেষ্টা করবেন ব্রাহ্ম মুহূর্তে স্নান পর্বটি সেরে নেওয়ার। তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে সংকল্প গ্রহণ করতে হয়। সংকল্প গ্রহণের জন্য ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রীবিষ্ণুর পাদপদ্মে তুলসী পাতা এবং পুষ্প নিবেদন করুন এবং মনে মনে এই সংকল্প মন্ত্রটি উচ্চারণ করুন। একাদশ্যাম নিরাহারো স্থিত্বা অহম অপরেহানি ভোক্সামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। যদি মন্ত্র উচ্চারণ করতে অসুবিধা হয় তাহলে মনে মনে বলুন, হে কেশব, আমি সমগ্র দিন উপবাস থেকে তোমার ব্রত করার জন্য মনস্থির করেছি। আমি যাতে এই ব্রত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি তার জন্য তুমি আমায় প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করো। মনে রাখবেন, যে কোনো ব্রতের পূর্বেই এই সংকল্প গ্রহণ করা অতি আবশ্যক। এখানে বলে রাখি, একাদশীর দিন যে তুলসী পাতা আপনি ভগবানকে নিবেদন করতে চান তা অবশ্যই আগের দিন অর্থাৎ দশমীর দিন চয়ন করে রাখবেন, কারণ শাস্ত্রমতে একাদশী এবং দ্বাদশীতে তুলসী পাতা চয়ন করা নিষিদ্ধ। এই দিন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী উপবাস পালন করতে পারেন। যদি সম্ভব হয় নির্জলা ব্রত রাখবেন, আর তা না হলে পর্যাপ্ত ফলমূল এবং জলপান করেও এই ব্রত আপনি স্বচ্ছন্দে পালন করতে পারেন। এছাড়া কাজু বাদাম, কাঠবাদাম, সাবু, শাকসবজি, দুধ বা দুগ্ধ জাতীয় দ্রব্য, ঘি এগুলিও গ্রহণ করা চলবে। তবে কোনো রকম পঞ্চ রবিশস্য আজকের দিনে গ্রহণ করা উচিত নয়। এমনকি সরিষার তেল এবং সাধারণ লবণ ব্যবহারের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে। তরিতরকারি বা সবজি রান্নার ক্ষেত্রে সরিষার তেলের পরিবর্তে বিশুদ্ধ ঘি বা সূর্যমুখীর তেল ব্যবহার করতে পারেন এবং লবণের পরিবর্তে সৈন্ধব লবণ ব্যবহার করবেন। অনেকে প্রশ্ন করেছেন, এদিন ওটস বা ডালিয়া জাতীয় খাদ্যগুলি খাওয়া যাবে কিনা। তাদের উদ্দেশ্যে বলি যে একাদশীর দিন এই খাদ্যগুলিও বর্জনীয়, কারণ এগুলি পঞ্চ রবিশস্যেরই অন্তর্ভুক্ত। এছাড়া আজকের দিনে যে কোনো রকমের নেশা জাতীয় দ্রব্য বা পানীয় যেমন চা, কফি, পান সুপারি এগুলিকেও বর্জন করার কথা বলা হয়েছে। তবে যারা অসুস্থ বা বৃদ্ধ তারা ঔষধ বা পথ্যাদি গ্রহণ করতে পারেন। এছাড়া আজকের দিনে অবশ্যই তুলসী বৃক্ষকে জল নিবেদন করুন। অনেকের মনে বিভ্রান্তি থাকে যে একাদশী দিন তুলসী মাতাকে জল নিবেদন করা যাবে কিনা। তাদের উদ্দেশ্যে বলি, বছরে 365 দিনই তুলসী মাতাকে জল নিবেদন করতে হয় এবং এর সপক্ষে শাস্ত্রে ব্যাখ্যাও রয়েছে। যেমন আমাদের প্রতিদিন স্নান করে শুদ্ধ হতে হয়, তেমনি তুলসী মাতাকেও প্রতিদিন স্নান সেবা দেওয়া কর্তব্য। এছাড়া ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ভগবান বিষ্ণুর সহস্রনাম এবং ভাগবত পাঠ করুন।
নিরন্তর ভগবানকে স্মরণ করুন। এই দিন যে কোনো রকমের পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, রাগ এগুলিকে পরিহার করুন। এবারে আসুন ব্রতভঙ্গ বা পারণ প্রসঙ্গে জেনে নেওয়া যাক। একাদশী ব্রতের সফল সমাপ্তি ঘটে দ্বাদশীর নির্দিষ্ট প্রহরে আহার গ্রহণের মাধ্যমে, যাকে আমরা পারণ বা ব্রতভঙ্গ বলে থাকি। একাদশী শেষ হওয়ার পরের দিন অর্থাৎ দ্বাদশীর একটি নির্দিষ্ট প্রহরে এই পারণ প্রক্রিয়াটি সম্পন্ন করা আবশ্যক। যারা আজকের দিনে ব্রত উপবাস করছেন তারা পারণ করবেন আগামীকাল সোমবার সকাল 7:38 মধ্যে। কিভাবে করবেন? প্রথমত একটি তুলসী পাতা এবং চরণামৃত গ্রহণ করে পারণ প্রক্রিয়া শুরু করতে হয়। সাত্ত্বিক, নিরামিষ এবং শস্য জাতীয় খাবার যেমন ভাত বা আটা রুটি খেয়ে এই ব্রত ভঙ্গ করা যেতে পারে। সেক্ষেত্রে একটি চালের কণা মুখে দিয়ে পারণ মন্ত্রটি 3 বার উচ্চারণ করুন এবং ভগবানের কাছে কৃপা এবং ক্ষমা প্রার্থনা করে ব্রতটি সমাপ্ত করুন। পারণ মন্ত্রটি আপনি এভাবে উচ্চারণ করতে পারেন: ওম অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানে না কেশব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদো ভব। অর্থাৎ হে কেশব, আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহারভাবে একাদশীর ব্রতটি সমাপ্ত করেছি। কৃপা করে আমার ওপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন। শ্রোতা বন্ধুরা, কামদা একাদশী ব্রত পালনের বিস্তারিত প্রক্রিয়াটি আমি এর আগের ভিডিওতে বর্ণনা করেছি। যদি প্রয়োজন হয় তাহলে সেই ভিডিওটিও দেখে নিতে পারেন, যার লিঙ্ক আমি এই ভিডিওর শেষে দিয়ে দেব। আর যদি একাদশী বা পারণ সংক্রান্ত কোনো প্রশ্ন আপনার মনে থাকে তাহলে নিচের কমেন্টে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি তার উত্তর নিশ্চয়ই দেব। প্রিয় শ্রোতা বন্ধুরা, যদি একাদশীর ব্রতকথা এবং অন্যান্য তথ্য জেনে আপনি সমৃদ্ধ হন তাহলে ভিডিওটিতে একটি লাইক করার অনুরোধ করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দের সঙ্গে একাদশীর ব্রত পালন করতে থাকুন। জয় শ্রীকৃষ্ণ।